প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের স্বাগতম আমাদের লাইভ ক্লাস ফেব্রিক স্ট্রাকচার ডিজাইন অ্যান্ড কালার। ঠিক আছে, এটি আমরা আজকে নেব। এর আগে আমরা এই ফেব্রিক স্ট্রাকচার ক্লাস করছি 3 অধ্যায় পর্যন্ত। আজকে আমাদের পরবর্তী যে অধ্যায়গুলো হবে তার ধারাবাহিকতা আমরা রাখবো। তো আমরা আজকে যেটা শিখবো সেটা হলো যে আমরা কোনো আগের পড়াশোনা থেকে শিখবো না, আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস শিখাবো। সেটা হচ্ছে যে আমরা কাপড় যে আমরা দেখি, এই কাপড়টা আমরা বাস্তবে কত প্রকার কাপড় দেখতে পাই। যতগুলো কাপড় মনে করো আমরা ব্যবহার করি, প্যান্ট শার্ট বা বোরকা, তারপরে মনে করো যে বাচ্চাদের পোশাক, যত ধরনের আইটেমস আছে সবগুলোকে আমরা 3টে ফেব্রিক্সে রূপান্তর করতে পারি। এই 3টে কাপড়ের নাম হচ্ছে, একটাকে বলে তাঁত কাপড়, আর একটা আছে নিট কাপড়, আর একটা আছে ফেল্টেড কাপড়। তো তাঁত কাপড়কে আমরা বলি ওভেন ফেব্রিক। ওভেন ফেব্রিক ইংলিশে যদি বলি তাহলে WEVEN, ওভেন ফেব্রিক। আর এটাকে আমরা বলি নিটেড ফেব্রিক। আর ফেল্টেড কাপড়কে আমরা বলি নন ওভেন ইংলিশে যদি বলি NONOVEN। তাহলে এই শ্রেণীবিভাগটা তোমরা লক্ষ্য করো। এটা লক্ষ্য করার উদ্দেশ্য একটাই, যে আমরা যে কাপড়গুলো চিনতে পারি, যদি আমরা পরিপূর্ণ নাও চিনতে পারি তাও যেন আমরা ধারণা রাখতে পারি, যেন অন্ধকারে ঢিল ছোঁড়ার মতো না হয়। তো এখন সাধারণত এই ওভেন বা তাঁত ফেব্রিক যেটা আছে, এখানে আমরা 2 সেট সুতা আমরা ব্যবহার করি। একটাকে বলা হয় টানা সুতা, যেটার ইংলিশ নাম হচ্ছে ওয়ার্পিয়ান, আর একটাকে বলা হয় পরেন সুতা, যেটার ইংলিশ নাম হচ্ছে ওয়েবটিয়ান। তো তোমাদের একটা জিনিস বলি দেই, সেটা হচ্ছে তোমাদের নেক্সটে কিন্তু আমরা ক্লাস টেস্ট নেব। 1 তারিখ থেকে আমরা প্রতিদিন একটা করে অধ্যায়ের ক্লাস হবে এবং পরবর্তী পরীক্ষা হয়ে তারপর লাইভ ক্লাস শুরু হবে। তো এই তাঁত কাপড় তাহলে আমরা ওভেন ফেব্রিক্স পাই, ইংলিশ তাঁত কাপড়, ইংলিশ ওভেন ফেব্রিক্স। এই ওভেন ফেব্রিক্সটা তৈরি হয় টানা সুতা আর পরের সুতা দিয়ে। এই 2 সুতা এরকম করি, কিছু সুতা লম্বা লম্বি যায় আর কিছু সুতা আড়াআড়ি যায়। এইভাবে তাঁত কাপড় তৈরি হয়। আর এই পুরো প্রসেসটা, এই যে টানা সুতা পরের সুতা, তারা পরস্পর সমকোণী বন্ধনে আবদ্ধ হয়ে যে তাঁত কাপড় তৈরি করে, পুরো প্রসেসটার নামই হচ্ছে উইভিং। আর নিট কাপড়ে সেখানে টানা পরেন নাই, একই কাউন্টের একটা সুতা, সেখানে 2 সেট সুতা লাগে না, একটা সুতা লাগে একটা কাউন্টের। আর এখানে কিন্তু কি 2 সেট সুতা 2 কাউন্টের, সমান কাউন্টও হতে পারে অসমান কাউন্টও হতে পারে। কাউন্ট মানে কি, সুতা মোটা বা চিকন, যেটা বোঝাচ্ছি আর কি। তাহলে আমরা যখন মনে করো নিটিং করতে যাব, তাহলে কি আমার ধরো এটা একটা নিটিং মেশিন ধরলাম, এইটা হচ্ছে সুতা রাখার স্ট্যান্ড। তাহলে এখানে কয়টা ববিন থাকবে? কিন্তু সুতো তো 1 সেট, সুতো লাগবে 1 সেট।
তাহলে কতগুলো ববিন থাকবে? একটা না একাধিক ববিন থাকবে? হ্যাঁ, সুতার একাধিক ববিন থাকবে, মানে এরকম অনেকগুলো সুতার প্যাকেজ থাকতে পারে না, প্রত্যেকটাই একই কাউন্টের, মানে একই রকম সুতা। এই একটি করে সুতা এখানে ঢুকবে, মেশিনে একটা করে ঢুকবে। মানে প্রত্যেকে যে সুতা আছে সবারই একটা করে সুতা ঢোকার পরে এখানে মনে করো প্রসেসিং হয়ে ফেব্রিক আকারে একটা রোলের মধ্যে জড়াবে। তাহলে এই জন্য বলা হচ্ছে যে নিটিংয়ে তাহলে পুরো কাপড় মিলে কি একটা সুতা? হ্যাঁ, একটাই সুতা, কিন্তু কি সেই সুতাটা একই কাউন্টের, মানে দুটো, এটা যেমন দুটো সুতা ভিন্ন কাউন্টের আর ওখানে একটা কাউন্টের, এবং সব জায়গা থেকে এক সেট সুতা আসি মেশিনে ঢোকে। আমি এখন যত বেশি সুতা ব্যবহার করব অত প্রোডাকশন বেশি হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যাই হোক, নিট কাপড়ের মধ্যে আমাদের মেইনলি লাগে সুতা, এখানে কোনো টানা পড়েন নাই, ঠিক আছে? যে ওয়ার্ক সুতা এবং ওয়েব সুতা ওইরকম কোনো কিছু নাই। তাহলে যে সুতাটা লাগে সেই সুতা কি করে? লুপ তৈরির মাধ্যমে নিট কাপড় তৈরি করে। এখন আমরা এটাও দেখছি যে এক সেট সুতা এক সেট পরে সুতা কেমন করি বেড়া গাতে আছে না, চেকার গাথা বোঝো না? দেখছো গ্রামের মধ্যে না? দেখো নাই, কথা কম রাখো। তো সেই সিস্টেম, মানে কিছু কিছু থাকে লম্বা লম্বি আর এদিক দিয়ে দৌড়ে এসেছে। এখন এইখানে কিভাবে হয়? এরকমভাবে হয় না, কারণ এখানে এক সেট সুতা থাকে। তো ওরা কি করে, মনে করো এক সেট সুতা এরকম করে যায়, আর এক সেট আসি এক ধরে, বুঝছো? এরকম করি, মানে এইটা এক ববিনের সুতা, এইটা এক ববিনের সুতা, এইটা এক ববিনের সুতা। ববিন তো বলা যাবে না, ওটা প্যাকেজের নাম হচ্ছে ববিনও বলা চলে, সমস্যা নাই। তার মানে যদি আরও একটা কাপড় তৈরি হয়, এটাও এক সেট সুতা। তাহলে আমি যে ওখানে মোট 4 আর 3 7টা বসাইছি, এখন বুঝতে পারছো যে এখন আমার বসে 3টে জায়গা থাকলে আমি ওই 7টার মতো অঙ্কন করতে পারতাম। তাহলে প্রত্যেকটা মানে কাপড়ে খুলে দেখা যাবে এই যে সুতাটা আছে না, আমরা যদি লাল কলম ইউজ করি, তোমরা দেখতে পারতেছো লাল কলম যদি ইউজ করি তাহলে এখানে আরো সুন্দর বোঝা যাবে। ক্লিয়ার? 3টা 15 ক্লাস এখন। আচ্ছা ঠিক আছে, ওটা পরে আমিও দেখছি, এই যে রুটিনটা পরে এই করতেছি। আচ্ছা, তাহলে এই ডিজাইনটা আর এই ডিজাইনটা কি সেম? মানে সুতার গঠন প্রণালীটাও ভিন্ন, এটা একভাবে গঠিত হচ্ছে, ওইটা আর একভাবে গঠিত হচ্ছে। তাহলে এই যে উইভিংয়ের মাধ্যমে তাঁত কাপড় পাই, যাকে ইংলিশে বলে ওভেন ফেব্রিক, এই ওভেন ফেব্রিকে 2 সেট সুতা লাগে, টানা সুতা আর পরেন সুতা। এই টানা এবং পরেন একে অপরের সাথে আড়াআড়িভাবে বন্ধনীর মাধ্যমে তাঁত কাপড় তৈরি করে। কিন্তু নিটের বেলায় কি হয়, ওখানে কোনো ওয়ারপিয়ান ওয়েবটিয়ান নাই, এক সেট সুতা আসিয়া নিডলের মাধ্যমে এরকম লুপ তৈরির মাধ্যমে কি কাপড় তৈরি করে। আর মেশিনের যদি দেখাই যে স্যার তাহলে কি ওই একটা মেশিন একটা সুতা, এরকম না, একাধিক সুতা থাকতে পারে। যত বেশি সুতা ব্যবহার করব অত প্রোডাকশন বেশি হবে। প্রত্যেকটা সুতায় কি এখানে 4টে আসে না, এইভাবে করে যাচ্ছে। আরও যদি আমরা সুতা লাগাই তাহলে কোথায় আসবে? নিচে আসবে, আরও লাগাইলে নিচে আসবে। তো এই হচ্ছে আমাদের মানে নিটিং প্রসেস। এই জন্য এই প্রসেসটার নাম বলা হয় নিটিং। আচ্ছা, তাহলে নন ওভেন অথবা ফেল্টেড কাপড় কোনটা, তাই না? এটা তো বুঝলাম, এটা নন ওভেন আর ফেল্টেড কাপড় কোনটা। তো আমি যখন কাপড়ে ওইটা কোনো স্ট্রাকচার নাই, কোনো সুতাও লাগে না, কোনো কাপড়ও লাগে না, তাহলে ওটা কীভাবে হয়? আমি এখন প্রথম থেকে আবার শুরু করতেছি। তো এখন তাঁত কাপড় কোনগুলো? সাধারণত আমাদের যে কাপড়টা শক্ত টানলে বাড়ে না, যে কাপড়টা শক্ত টানলে বাড়ে না,
কাপড়টা তুলনামূলক ভারী হয় সেই কাপড়টার নাম হচ্ছে তাঁত কাপড়। যেমন সাধারণত আমরা প্যান্ট, শার্ট, তারপরে বিছানার চাদর, জানালার চাদর, এক কথায় যেগুলো গেঞ্জি জাতীয় কাপড় সেগুলো বাদে বাকি সবগুলো কাপড়ের মধ্যে সেগুলো তাঁত কাপড় হয়। বুঝছো কথা না আমার? তা নিট কাপড় কোনগুলো? ওই যে আমরা গেঞ্জি জাতীয় কাপড়, যেমন আমাদের স্যান্ডেল গেঞ্জি, টি শার্ট, হ্যাঁ, এরকম যে আমরা গেঞ্জির কাপড়ের আমাদের পোশাক থাকে সেগুলোই হচ্ছে নিটিং প্রসেসের নিট কাপড়, যেখানে এইভাবে সুতা দিয়ে কাপড় তৈরি হয়। তাহলে এখন সবারটা আমি বানাই দিই কার গায়ে কি আছে। তোমার গায়ে কি কাপড় আছে? ওভেন ফেব্রিক্স। এর গায়ে মোট 3 প্রকারের কাপড় আছে, তার মধ্যে একটা আছে মাথার মধ্যে। এখন ওই বলুক যে ওটা নিট না ওভেন, তুমিই বলো তো দেখি। আমি যে বৈশিষ্ট্যগুলো বলছি তুমি তোর স্ট্রাকচার দেখি টের পাবার না, ওটা তো আর মানে চশমা দিয়ে দেখা যাবার নয়। তাহলে বলো তো দেখি, তোমার এমনি আইডিয়াই বলতে পারো যেটা ওভেনে পড়লো না নিটে পড়লো। তোমারটা, তোমার গায়ে প্রথম যেটা মাথায় দেওয়া আছে। হ্যাঁ, ভুল বলো সমস্যা নাই, কারণ জানার জন্যই বলতেছি। ওভেন কাপড় হবে। ও কি সঠিক বলছে না তুমি ওর সাথে মত দিবা না? না, নিট কাপড় টানলে লম্বা হয় না। আমি ওটা দেখতে পাচ্ছি না, আমি উপরটা কথা বলতেছি, মাথারটা না। ওভেন কাপড় কেন ওভেন কাপড় হলে বলো? তাই লম্বা একটু শক্ত লাগে, ঠিক আছে। তাহলে ওইখানে কি কি আছে? কেমন অবস্থা আছে? এই অবস্থা আছে। এখন যদি কথা স্যার আপনি প্রয়োজনে মাইক্রোস্কোপ আনি দেখে দেন যে কেমন করে টানা আসার পয়েন্ট আছে, দেখা সম্ভব না। আচ্ছা, তাহলে আমরা একটু বুঝলাম আমার গায়েরটা, আমার প্যান্টের, তোমাদের সবগুলোই যাদের পরনে আছে সবারই প্রায় এই কাপড়। আর এর মধ্যে অনেকেই জর্জেট ইউজ করতেছে না? জর্জেট হচ্ছে না? এখন জর্জেটটা কী কাপড়? অথবা আমরা যে বলি লেলিন কাপড়, এইটা কি কাপড়? হ্যাঁ না, জর্জেট কি কোনটা? লেট টানলে লম্বা হয়, মাঝে মাঝে লম্বা হয়, কখনো লম্বা হয় না। আচ্ছা আচ্ছা, একজনকার টি শার্টটা কতদূর লম্বা করা যাবে? কারো যদি মানে একটা টি শার্ট টাইম ধরা যায় সেটা কতদূর পর্যন্ত লম্বা হতে পারে? স্যান্ডেল তো কোনো গেঞ্জি হতে পারে না, ওটাকে বলা হয় হ্যাঁ স্যান্ডেল গেঞ্জি কেমন করি না, আমরা বলি ওটাকে স্যান্ডো, বলি স্যান্ডো অথবা বলি ট্যাঙ্ক টপ। কিন্তু আমি কোনো জুতার গেঞ্জি আজ পর্যন্ত দেখিনি। হ্যাঁ, তাহলে আমাকে বলতে হবে স্যান্ডো গেঞ্জি, আর না হলে ট্যাঙ্ক টপ। স্যান্ডো কি টানলে বাড়ে, তাই না? তো লেলিন যদি এরকম করে বাড়তো, তাহলে একটা যে কোনো গাড়ে লেলিন যদি আমরা কাপড় টান দিই আমাকে ওরকম বাড়ে, প্রসারিত হয়? এমনি চাপ খায় একটু বাড়তেই পারে নাকি? এখন এই জর্জেট কাপড়টা কেন ওভেন ফেব্রিক্স? কারণ ওখানে টানা পরে সুতো আছে। তাহলে আমাদের শার্টের কাপড় আর প্যান্টের কাপড় আর জর্জেট কাপড়ের মধ্যে পার্থক্য কেন থাকে? স্যার আপনি ওখানেও টানা ইউজ করছেন, এখানেও টানা ইউজ করছেন। এই যে আমাদের প্যান্ট আছে, যেটা দেখো এই প্যান্টের কাপড়, ওই ওর প্যান্টের কাপড়, আর তোমার ধরে নিলাম তোমার যে মাথায় যেটা আছে ওটা কি বলে, স্কার্ফ না কি কয়? স্কার্ফ। এই স্কার্ফটা কি জর্জেট? আচ্ছা, আমরা ধরি না জর্জেট। তাহলে তোমার কাপড় আর ওর প্যান্টের কাপড়, আমার প্যান্টের কাপড়, খোকনের প্যান্টের কাপড় তাহলে সমান হয় না কেন? এই কারণে এখানে কিন্তু কিছু মানে সুতার কারবার আছে। সাধারণত জর্জেট কাপড়ে একদম মিহি সুতা ব্যবহার করা হয়, এই কারণে কাপড়টার গঠন আর ওই গঠন সেম না। এবারে বলি, শুধু যে টানা পরেন সুতা একভাবেই মানে বন্ধনী তৈরি করে কাপড় তৈরি করে তা না, তাই না? আমরা যদি ভাত খাই সে চাউল কয়েক প্রকার আছে না? 28, 26, 29, 31, 32, 35, হ্যাঁ আছে কি নাই? আবার মনে করো কোনটা মিনিকেট, কোনটা পালিশ, কোনটা মোটা, কোনটা চিকন, কোনটা আবার দেখা যাচ্ছে যে পাথর সহ আছে নাকি? আছে না? রিলিফের চাইল আছে, ভ্যারাইটিস রকমের কিছু জিনিস আছে। একই জিনিস ডিজাইনও কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি আছে। তো আমরা এই জন্যই জর্জেটে মিহি সুতা ব্যবহার করা হয়। লেলিনে আসো, লেলিন ফাইবারটা মূলত ফ্লাক্স নামে একটা উদ্ভিদ থেকে, গাছের বাকল থেকে আসছে, ঠিক আছে? এই ফ্লাক্স নামে একটা উদ্ভিদ, এই উদ্ভিদের তো র মেটেরিয়াল 1-এ পড়ছে, ফ্লাক্স নামক উদ্ভিদ থেকে লেলিন নামক ফাইবার উৎপত্তি হয়। এটা একটা মনে করো যে
ফাইবারের গুণ একটা আছে, সেটি ওই ফাইবারটা বেশ সম্প্রসারিত হয়, মানে টানলে অনেকটাই বাড়ে। তো এই লেনিন ফাইবার দ্বারা যখন একটা কাপড় তৈরি করবা, তখন সেই কাপড়টা ফাইবারের বৈশিষ্ট্যের কারণে ইয়ানটা টান খায়, আর ইয়ান টান খাইলে কাপড়টা বাড়ি যায়। বোঝো না জিনিসটা? আমি যদি মানে রাবার দিয়ে কাপড় তৈরি করি, তো সে কাপড় তো এমনি ঝাপার খেলা যাবে নাকি? কিন্তু যদি আমি দড়ি দিয়ে কাপড় বানাই, মানে শক্ত দিয়ে, তাহলে ওটা তো টানলে বাড়বে না। তার মানে ফাইবারের গুণাগুণের যে ইফেক্টটা আসে কাপড়ের উপরে। তো এই জন্যে এই জিনিসটা উদাহরণ দিচ্ছি তোমাক, যে আমরা তাঁত কাপড় একটা প্রাইমারি চিনলেন, যে তাঁত কাপড় হচ্ছে ওই সব কাপড় যেগুলো টানলে বাড়ে। এখন আসি, তোমাদের মধ্যে যারা মেহমান আছে তারা তো জানো বাংলাদেশের মার্কেটে ভয়েল কাপড় পাওয়া যায় না? তো কাপড় তো ভয়েল, কিন্তু স্যার আপনার এখানে যতগুলো বুঝেছে তাতে ব্ল্যাকবোর্ড ভরে ফেলাইছেন, কিন্তু ভয়েলের নাম তো কোথাও নাই। কোনটা ভয়েল? এইটা না এইটা? ভয়েল কি? আসলে বাজারেতে বাণিজ্যিক নাম থাকতেই পারে নাকি? ভয়েল আছে, পপলিন আছে, কেলিকো আছে, ট্যাবি আছে, এরকম অনেক, মানে গ্যাবার্ডিন আছে, জিন্স আছে, ডেরিল আছে না অনেক ফ্যাব্রিকের বাণিজ্যিক নাম। সানপ্রাইজ আছে, তোমরা জানো যে এই কাপড়গুলো পাওয়া যায় না? তো কোন কাপড়ের দাম বেশি, ভয়েল না পপলিন না সানপ্রাইজ? কোনটা কাপড়ের দাম বেশি বলতে পারবা? ভয়েলের সবচাইতে দাম বেশি, অর্থাৎ পপলিনের চেয়ে কমসে কম 5 থেকে 7 টাকা গজে বেশি নেয়। তো এটার কারণটা কি? আসলে ভয়েলে মানে এবং পপলিনের মধ্যে ভয়েলের ফিনিশিংটা খুব ভালো, ফেব্রিক্সের ফিনিশিংটা খুব ভালো, এবং একটু মানে চিকন সুতো দিয়ে বানানো হয়, এই জন্য এর কস্টিংটা বেশি নেয়। তা এই ভয়েল পপলিন যা তুমি দেখতেছো তাঁত কাপড় সব, যেমন মার্কিন কাপড়ের কাপড়, এটাও টানা পড়ে না। কিন্তু বোঝার জন্য আসলে এই শুধুমাত্র এখানে থাকলেই, ব্ল্যাকবোর্ড থাকলে ধারণা পাওয়া যাবে। বোঝার জন্য তোমাদের ফিল্ডে যখন যাবা, ইন্টার্নি করবা, চাকরি করবা, হ্যাঁ ঠিক আছে, বাসে থাকলে একবারে ডিপ্লোমার পর বিএ পাস করি, সমস্যা নেই, এখান থেকে বিএ পাস করে যাওয়া ইনশাআল্লাহ। যাই হোক, এখন আমাদের আসলে ওই ভয়েল, পপলিন, কেলিকো বা যেগুলো আমরা দেখি, আমাদের মার্কিন কাপড় অনেকে কেনে, কম দামি কাপড় কেনে না, মার্কিন কাপড়, তো এরকম সব কাপড়ই কিন্তু এই তাঁত কাপড়ের মধ্যে পড়তেছে। তুমি যদি টানা সুতা এবং পরে সুতা দিয়ে কনস্ট্রাকশন, গঠন প্রণালী না বুঝতে পারো, তাহলে তুমি বুঝবা বৈশিষ্ট্য দিয়ে। কারণ টানা কাপড়ের তাঁত কাপড়ের বৈশিষ্ট্য একটু বলে দিচ্ছি, যে তাঁত কাপড় শক্ত হয়, টানলে বাড়ে না, খসখসে হয়, এটা হলো তাঁত কাপড়। সাধারণত কোথায় ব্যবহার করি? শার্ট, প্যান্ট, বিছনার চাদর, এই জাতীয়। এক কথা, আরও একটা সহজ কথা বলছি, আমরা যে সাধারণভাবে গেঞ্জির কাপড় যেগুলো বলি, সেই গেঞ্জির কাপড় ছাড়া বাকি সব কাপড় হচ্ছে তাঁত কাপড়। তাহলে আমরা এটা এক ধরনের ধরো মিশায় ফেললাম। আমি এই পার্টটা শেষ করে দিলাম। এবারে নিটিং পার্ট। তো নিটিংয়ের সংজ্ঞা আছে, অর্থাৎ এক সেট সুতা নিডেলের মাধ্যমে, নিডেল মানে সুচ, এক সেট সুতা নিডেলের মাধ্যমে পরস্পর ইন্টারমেশিং হয়ে নিট কাপড় তৈরি করে। আর ইন্টারমেশিং কোনটা কয়? ওই যে দেখলো না, একটা আরেকটার সাথে বন্ধন সৃষ্টি করতেছে, জড়ায়া পল্টায়া সৃষ্টি করতেছে, তাই না? এই একটি সুতা টানলে কিন্তু পরপর করে খুলে আসবে, তাই না? কারণ যদিও সেটি এরকম বন্ধন আকার আছে, কিন্তু টানলে কিন্তু কি সমানভাবেই খুলে আসবে। এই নিট কাপড়ের যদি আমি এই দিক থেকে মনে করে মোট সুতা টানলো, আর এই দিক থেকে জেসমিন টানলো, তাহলে কি হবে? এই জায়গাটা কি হবে? আরও প্রসারিত, এরকম চিকন আকার ধারণ করবে নাকি? হ্যাঁ, যদি মনে করি যে এইদিকে মোট সুতা টানলো, এটা জেসমিন টানলো, তাহলে মাঝখান থেকে এটা সম্প্রসারিত হলো না, জায়গাটা ছিল এতটুকু, কিন্তু হয়ে গেল কি এতটুকু। এইভাবে কিন্তু নিট কাপড়টা সম্প্রসারিত হয় তার গঠন প্রণালীর কারণে। তো এই নিট ফেব্রিক্সের মধ্যে সোজা কথা যে এক সেট সুতা নিডেলের সাহায্যে পাশাপাশি লুপ গঠন করে। কি গঠন করে? লুপ কাকে বলে? ফাঁস, অর্থাৎ গলায় লাগায় যে ফাঁস, এই টাইপের কে বলা হয় লুপ। এটা যেমন এদিক দিয়ে এরকম, এটা এবার উল্টে এরকম হয়, হ্যাঁ না? অর্থাৎ কিছু লুপ তৈরির মাধ্যমে পরস্পর ইন্টারমেশিং হয়, মানে মিলিত হয়, হ্যাঁ, যে ফেব্রিক্স তৈরি করে, তার নাম হচ্ছে নিটিং ফেব্রিক বা নিটেড ফেব্রিক্স। বৈশিষ্ট্য আছে কি?
এই ফেব্রিক্স অত্যন্ত প্রসারিত হতে পারে। আবার টান যদি রিমুভ করো, মানে টানটা যদি ছেড়ে দাও, আবার আগের জায়গায় ফিরে আসে, মানে তাঁত কাপড় অপেক্ষা অনেক সফট, এটা একটা বৈশিষ্ট্য। তারপর এটা পানি শোষণ ক্ষমতা অনেক বেশি এবং তাঁত কাপড়ের চেয়ে অনেক আরামদায়ক এটা হচ্ছে এর বৈশিষ্ট্য। তাহলে এইটুকু আমরা জানলাম। হ্যাঁ, এবারে আমরা এখানে যাব, কাপড়ের আরেকটা পার্ট আছে, তার নাম হচ্ছে ফেল্টেড নন ওভেন বা জমাট বাঁধিয়ে বলা হয় কাপড় তৈরি করা। তো এখানে এই ফেল্টেড কাপড়টা সাধারণত আমরা কটন সুতা ব্যবহার খুব কম করি। কথা বলা গেছে, এই ফেল্টেড কাপড়টা তৈরি হয় সাধারণত রাসায়নিক ফাইবার থেকে, রাসায়নিক বা কৃত্রিম যে ফাইবারগুলো আমরা নিজেরাই তৈরি করি। হ্যাঁ, যে ফাইবারগুলো কি আমরা নিজেরাই তৈরি করি সেটাকে বলা হয় রাসায়নিক বা কৃত্রিম। রাসায়নিক কেন বলা হচ্ছে? কারণ সেখানে রসায়ন ব্যবহার করা হয়, অর্থাৎ কেমিক্যাল ব্যবহার করা হয়। আর কৃত্রিম কেন বলছি? কারণ এটা আমার প্রাকৃতিক না, এই জন্য প্রাকৃতিকের থেকে মানুষের তৈরি বলা কৃত্রিম। এই ফাইবারটা থেকে বেশিরভাগ নন ওভেন ফেব্রিক্স তৈরি হয়। এখন মর্তুজা একটা মাস্ক পরছি, এই কি বললাম, লেখবো জয় হয়েছে মর্তুজা, আর মাস্ক না হয় মাস্কও খাই গেছি, মাস্ক পরছি। এখন আমি বলতেছি যে এটা মাস্কটা, তাহলে আমি যদি মনে করি আমার মাথায় কাপড় সম্বন্ধে কোনো ধারণাই নেই, তাহলে আমি মনে করবো এটা কি প্লাস্টিক নাকি? যদি আমি মনে করি যে কাপড় কি, এটা তো আমি যাই, মনে করি একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে বলা হলো ওই এটা মাস্কটা কিসের তৈরি? ওই প্লাস্টিকের তৈরি। আর কম্পিউটার ইঞ্জিনিয়ারকে বলে ওটা সার্কিটের তৈরি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে ওটা লোহার তৈরি, সিভিলে ওটা ইট বালুর তৈরি। কিন্তু যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারকে বলা হয়, ও বলবে এটা কি বলবে, যে যদি সে জানে তাহলে বলবে এটা নন ওভেন ফেব্রিক, আর যদি না জানে তাহলে কবে এটা তাঁত কাপড়, নাহলে নিট কাপড়। জানলে কবে নন ওভেন ফেব্রিক্স, আর না জানলে হয়তো তাঁত কাপড় বা নিট, না হুট করে একটা অন্ধকার ঢিল ছুরি দিবি। ঠিক আছে? তো এখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার আপনি তো জানলেন এটা নন ওভেন, কিন্তু আমি বুঝবো কীভাবে এটা নন ওভেন? আমি যদি অনেক খুঁজে দিই যে টানাও আছে, পরেনও আছে, আবার যদি মনে করি নিটিংয়ের মতো ওখানে গঠন প্রণালী আছে, আসলে বিষয়টা ওইরকম নাই। কেন নাই? কারণ হচ্ছে ওই কাপড়টা ছিঁড়ে দেখবা সুতেও বাড়ায় না, কাপড়ও মাস্ক ছিঁড়ে দেখবা সুতেও বাড়ায় না, কাপড়ও বাড়ায় না, টানলে খালি ফাইবার্স আঁশের মতো বের হয়। তো এই ফেব্রিক্সটা হচ্ছে মূলত তাঁত বা নিটিং কোনোটার সাহায্য নেওয়া হয় না। এটা কি করা হয়? নন ওভেন ফেব্রিক্সগুলো সাধারণত তাপ, চাপ এবং আটা, কি বলা হয়েছে? তিনটে নিয়ামক, তাপ, চাপ আর হলো বলা রেজিন। রেজিন মানে হচ্ছে আটা, এটা আমাদের টেক্সটাইলের ভাষা রেজিন। এই তিনটের সাহায্যে ওই ফেব্রিক্সটা তৈরি করা হয়। আসলে নন ওভেন ফেব্রিক্স বাংলাদেশে ব্যবহার খুবই কম। ঠিক আছে? যেমন আমরা মাস্কে ব্যবহার করি, তোমার মাস্কটা কিন্তু আবার নন ওভেন না, ওইটা খুলে দেখবা ওর মতন নাই। কথা বলা হয়েছে? আচ্ছা, তোমরা সবাই কিন্তু মাস্ক পরবা, ঠিক আছে? এটা মানে অবশ্যই পরবা, সার্জিক্যালটাই পরলে ভালো হয়, কারণ মাস্ক না ব্যবহার করলে আমাদের কলেজের সবাই মাস্ক ছাড়া আসতে শুরু করবে। ঠিক আছে? আর আমি চাই না তোমাদের কারণে আমার কাছে কোনো কথা আসুক। হ্যাঁ হ্যাঁ, তোমার কথা বলছে, খোকন আছে, রিজবি আছে, উদ্দেশ্য করে তোমাকে বলি নাই। তাহলে তোমাদের দেখা দেখি সবাই বলে হুট করে আমাকে যদি বলে যে মাস্ক পরে, আমি চাই না তোমাদের নিয়ে কোনো প্রশ্ন আমার কাছে আসে। আচ্ছা, তাহলে এটা গেল নন ওভেন। আর কি আছে থাকতে পারে? নন ওভেন আর কি থাকতে পারে? আচ্ছা, বাচ্চারা ডায়াপার ইউজ করে না, ওই ডায়াপারটা ছিঁড়ে দেখে তো কোনো কাপড় টানা খুঁজে পরে খুঁজে না, কোনো প্লাস্টিকও বাড়ায় না, লোহা বাড়ায় না, রোড সিমেন্ট বাড়ায় না, তাহলে ওটা কিছু তৈরি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলতেছে এটা ক্যাপাসিটার, সার্কিট, ব্যাটারি তৈরি। আর সিভিল বলতেছে এটা রড সিমেন্ট ব্যবহার করা হয়েছে, বালু ব্যবহার করা হয়েছে। আর টেক্সটাইল ইঞ্জিনিয়ার করেছে না, এই ডায়াপারের মধ্যে এটা একটা ফেব্রিক্স। এখন আমরা জিজ্ঞেস করছি, তুমি যে ফেব্রিক্স তুমি দেখাও, টানা পয়েন্ট কোথায়, সুতা কোথায়? ও কয় সুতা তো নাই। তাহলে কি আছে? বলে খালি আশ দেখো কেমনে আছে, কেমন জানি এটা ঘেলাও ঘেলাও অবস্থা আছে, মানে উল্টে উল্টি অবস্থা আছে, কি বল বুঝতেও পারছি না, না লম্বালম্বি আছে না আড়াআড়ি আছে। তো এই জন্যে আমাদের এই ফেব্রিক্সটা এমনভাবে জমাট করে এমন সিস্টেমে করা হয়েছে
যেটা কি তুমি খুললেও তুমি বুঝতে পারবে না এটার বন্ডিং কী অবস্থায় ছিল। এগুলাকে এই প্রসেসিংটা বলা হয় নন ওভেন ফেব্রিক্স। হ্যাঁ, ওটাও নন ওভেন ফেব্রিক্স। শপিং ব্যাগ নন ওভেন ফেব্রিক্স, মাস্ক নন ওভেন ফেব্রিক্স, ডায়াপার নন ওভেন ফেব্রিক্স, এরকম আরও অনেক ফেব্রিক্স মেডিকেলেও ব্যবহার করা হয়, ঠিক আছে? সেগুলোই হচ্ছে মানে নন ওভেন ফেব্রিক। তো এখন কথা হলো এইটার উপরে বা নন ওভেন ফেব্রিক্স কী অনেকগুলো আছে, বাংলাদেশে এগুলোর ব্যবহার খুবই কম, ঠিক আছে? আমার মানে প্রায় জানার মধ্যে 50-60টা নন ওভেন ফেব্রিক্স আছে, মানে নন ওভেন ফেব্রিক্স দিয়ে বানানো প্রোডাক্ট। কিন্তু এখন মনে আসতেছে না, ওই আমরা যেমন তোমরা যেমন ভুলে গেছো, আমরাও কি ভুলে গেছি, 1.5 বছরে খাওয়া ফেলাছি। আর নন ওভেন ফেব্রিকের বই আছে, তোমরা হয়তো বা মানে তোমরা পড়বা টেক্সটাইলটা পড়বে, ওদের 7ম পর্বে আছে নিটিং আর নন ওভেন প্রসেসিং নিয়ে একটা বই আছে, মানে তাঁত নিয়ে নাই। আচ্ছা, তাহলে আমরা এখন আমরা মোটামুটি ফেব্রিক্স সম্বন্ধে একটা ধারণা পাইলাম, যে আসলে আমরা যে ব্যবহার করি সেই ব্যবহারের মধ্যে কতগুলো আমরা ফেব্রিক্স মার্কেটে পাই, আর সেটি আমরা কী নামে ডাকি। এখন ফেব্রিক্স নিয়ে কোনো প্রশ্ন আছে যে এরকম তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে যে এইটা কি, এটা কোন ফেব্রিক্সের মধ্যে পড়ে, ধারণা যদি মানে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, নাহলে আমি অন্য টপিক্সে যাব। খোকন, আছে কোনো প্রশ্ন? আমি যদি প্রশ্ন উত্তর দিতে পারবা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তোমরা যে টেবিল ক্লথ পাও, টেবিল ক্লথ আমরা বলি না, টেবিল ক্লথ, এইটা কোন ফেব্রিক্সের মধ্যে পড়ে? নিটিং না উইভিং না নন ওভেন? উদাহরণ সহ ব্যাখ্যা বুঝিয়ে বলতে হবে। হ্যাঁ, তুমি তাহলে ধরে নিলাম তুমি মনে করো কেমিক্যাল ইঞ্জিনিয়ার, এই তুমি বলছো ওটা প্লাস্টিক, রেজবি কবে ওটা হলো কি জানি কয় সার্কিট, কখন কবে ওটা লোহা। হ্যাঁ, ওইটা তো রড সিমেন্টের দ্বারা তৈরি না। দেখছেন কি টেবিল ক্লথ কি রড সিমেন্টের তৈরি? সার্কিট আছে, লোহা আছে, কোনো মানে হ্যাঁ, এই যে উত্তর আছে নন ওভেন। কিন্তু কেন নন ওভেন এটা বলতে হবে? আচ্ছা না, এখানে 2টা পার্ট আছে। ওপরের পার্টে কোনো সুতা নাই, ওপরের পার্টটা সম্পূর্ণ কেমিক্যাল দিয়ে তৈরি, নিচের পার্টটা উল্টায় দেখবা কিছু কিছু জায়গায় সুতা আছে, টানলে সুতা খুলিয়ে এসে এই সুতাটা ব্যবহার করা হয়েছে কীভাবে? নন ওভেন প্রসেসের মাধ্যমে। তাহলে ওই যে আমরা যে টেবিল ক্লথ বলছি, ক্লথ বলার কারণ উপরেরটা দেখি ক্লথ বলা হয় নাই, নিচেরটা দেখি ক্লথ বলা হয়েছে, ব্যবহার দেখি বলা হচ্ছে এটা ক্লথ, ঠিক আছে? ওর যে ব্যাগটা আছে, এখন এই ব্যাগটা কি কখন এই ব্যাগ তো কাম, যদি তুমি তাঁত কাপড় কর টানা পয়েন্ট তোমার খুলি আমি দেখাই দিতে হবে আমার নন ওভেন। তাহলে ওটা টানলে টিস্যুর মতো খুব বাড়াইবে, সেটা তো দেখি না না। প্রত্যেকটা ব্যাগ কাপড় ওটা অবশ্যই তাঁত কাপড়, দেখো ওটা টানলে বাড়ে না, কিন্তু দেখা যায় কেউ এরকম জানো, কারণ ওইখানে যতগুলো সুতা ব্যবহার করা হয়েছে সবগুলোই রাসায়নিক মানে কৃত্রিম ফাইবার, পলিস্টার ফাইবার ইউজ করা হয়েছে। এই কারণে তোমার পলিস্টারের যে মানে উপরি ভাগ যে খসখসে লাগতেছে, এটা সারফেসের কারণে। ওইখানে যদি আমরা কটন সুতার ব্যাগ ইউজ করি না, অনেকের তো ব্যাগ আছে কাপড়ের ব্যাগ, তোমারটা না ওরকম ব্যাগ আছে, কাপড়ের ব্যাগ আছে না, সেটা কিন্তু আবার এরকম দেখা যাবে না, ওটা কিন্তু সফট লাগবে। যাই হোক, আমরা এখন ফেব্রিক্স নিয়ে আমরা আর আলোচনা শিখবো না, আমরা যা শিখলাম। এখন আমি রিজবিক একটা প্রশ্ন করব। কোনটা কোনটা দেখাও? আচ্ছা, ও এর ব্যাগটা আসলে দেখো, উপরে একটা ফেব্রিক্স আছে, ওটা পলিস্টার ফেব্রিক্স, ভিতরে আবার তুলে আছে। তার মানে তুমি যদি ফেব্রিক্স মনে করো জাস্ট উপরের পার্টটা, যেটা পাতলা সিলসিলা যে পার্টটা বলা হয়, এটা ফেব্রিক্স। আর ভিতরে কি লাগানো আছে? হয় ফোম লাগানো আছে, নতুবা কোনো ফাইবার আছে, তুলে আছে, ঠিক আছে? ওটা তো খুবই পাতলা ফেব্রিক্স। আচ্ছা, তাহলে আমরা তো আমাদের এই যে 3 প্রকারের কাপড় আছে, এই 3 প্রকার কাপড়ের মধ্যে আমাদের বইয়ের মধ্যে যে ডিজাইনগুলো আছে না, এখানে যে ডিজাইনগুলো আছে, সেই ডিজাইনগুলোর মধ্যে আমাদের 3 প্রকার কাপড়ের মধ্যে তাঁত কাপড় আছে না, এই তাঁত কাপড়ের যত ডিজাইন হয় তোমাদের এই বইয়ের আছে,
কথা ক্লিয়ার? তাঁত কাপড়ে যে ডিজাইন হয় সবগুলোই তোমার এই বইয়ের মধ্যে আছে। আচ্ছা, এবারে আমি সুশান্তক প্রশ্ন করব। তুমি পাপোশ ইউজ করছো? কোনোদিন পাপোশ ব্যবহার করছো বাসায়? পাপোশ কি? প্লাস্টিক, রড সিমেন্ট, ইলেকট্রিক সার্কিট, নাকি কোনো অন্য কোনো পদার্থ তৈরি? তুমি পাপোশটাকে কি কোন ইঞ্জিনিয়ারিং মধ্যে ফেলাবা? পাপোশ প্লাস্টিক? পাপোশ কি প্লাস্টিক? টানলে কি রাবার বাড়ায়? পোড়া দিলে কি রাবারের গন্ধ হয়েছে? না, ও যেটা বলছে ওই প্রশ্নের উত্তরটাও ঠিক আছে, কিন্তু আমি বোঝাচ্ছি এইটাই যে আমার যে পাপোশটা আছে এটা অবশ্যই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পড়ে। এটা কোনো ইলেকট্রিক্যালের মধ্যে, সিভিলের মধ্যে, মেকানিক্যালের মধ্যে পড়তেছে না। তো পাপোশ যদি টেক্সটাইলে পড়ে, হয় তাঁত হবে, নাহলে নিট হবে, আর নাহলে নন ওভেন হবে। এই তো নাকি? আচ্ছা, এখন ও বলছে যার কিছু কিছু গেঞ্জির কাপড় কাটি কাটি সেলাই করি বানায়, তাহলে সেটা কি নন ওভেন? বুঝতে হবে না, যে কোনো গেঞ্জির কাপড় হোক বা যে কোনো কাপড়, কিন্তু কেটে কেটে টুকরো টুকরো করি ওইটা আবার সেলাই করি সুন্দর করে পাপোশ বানাতে হয়, তাহলে ওটা কিন্তু নন ওভেনে পড়তেছে। অর্থাৎ কাপড় দিয়ে যে কোনোভাবে তাপ চাপ সেলাই করে লাগাইতেছে। আর যেটি তাপ আমরা আরও ওটা ছাড়া কিন্তু আমরা কিছু পাপোশ পাই, সেই পাপোশটা আসলে আমরা ইউজ করি বাসার মধ্যে। সেটা হয় তাঁতের মধ্যে পড়বে, আর নাহলে নিটের মধ্যে পড়বে। তো নিট হলে তো ওটা কি বাড়বে, তাঁত ম্যাট তো কখনোই বাড়ে না, মাদুর কখনো বাড়ে, বরং শক্ত হয়ে লাগে। আচ্ছা, এই ম্যাটটা পড়ছে তাঁত কাপড়ে, ঠিক আছে? আচ্ছা, তার মানে যেটা বোঝাচ্ছি যে আমরা যতগুলো ডিজাইন আমাদের আছে কাপড়ের মধ্যে, কোনটা তাঁতে পড়বে, কোনটা নিটে পড়বে। এখন আমাদের বইয়ের মধ্যে কি আছে? এখন এইবার সিলেবাসে শুধু তাঁত কাপড় আছে, অর্থাৎ টানা এবং পরে সুতা নিয়ে যে ফেব্রিক্স তৈরি হয় সেই ফেব্রিক্সটাই ডিজাইনগুলো এই ফেব্রিক স্ট্রাকচার এবং অ্যানালাইসিসের মধ্যে আছে। কথা বোঝা গেছে? হ্যাঁ, তাহলে নিট কাপড় নিয়ে এখানে লেখা আছে, নন ওভেন নিয়ে এখানে লেখা আছে না, কি নিয়ে লেখা আছে? তাঁত কাপড়। এখন যতগুলো তাঁত কাপড় বাংলাদেশে সহ বিশ্বে পাওয়া যায়, এই তাঁত কাপড়ের মধ্যে 3টি ডিজাইন পাওয়া যায়, এর বেশি ডিজাইন পাওয়া যায় না। কথা বোঝা গেছে? আর 5 মিনিট আছে না, শেষ 5 মিনিট। তাঁত কাপড়ে কতগুলো ডিজাইন পাওয়া যায়? 3টে। মৌলিক বলা হয় কেন? কারণ ওই ডিজাইন ব্যতীত আর অন্য কোনো ডিজাইন পাওয়া যাবে না, এই জন্য বলা আছে তাঁত কাপড়ে যত ডিজাইন হয়, কি বলা আছে? যত ডিজাইন হয় সবগুলোকে বিশ্লেষণ করলে তাঁত কাপড়ে যতগুলো ডিজাইন হয় সবগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে 3টি মৌলিক ডিজাইন পাওয়া যায়। 3টি মৌলিক ডিজাইন পাওয়া যায়। তাহলে এখন এই 3টার নাম হচ্ছে, 1 নাম্বার হলো প্লেন ডিজাইন। হ্যাঁ, থ্যাংক ইউ। টুইন, আর 3 নাম্বার হচ্ছে শাটিন। তোমরা শাটিন কাপড় কিনছো কখনো? বাজারে শাটিন কাপড় কেন নাই? দেখবো অনেকে শাটিন কাপড় কিনতে যায়, ঠিক আছে? কেন কেনে জানো? তার একটা বৈশিষ্ট্য আছে। আজকে যদি লেকচার শেষ, সোনার বাংলাদেশ, আজকে আমরা এইটুকু জানলাম যে আমরা যত তাঁত কাপড়, আমার গায়ের শার্ট, তোমার গায়ের পরনের শার্ট, তোমাদের শার্ট, তোমাদের স্ক্র্যাপ, তোমাদের ব্যবহৃত যে কোনো তাঁত কাপড়ের মধ্যে এই 3টে ডিজাইনের বাইরে কোনো ডিজাইন হয় না। তবে মজার বিষয়, এই প্লেন ডিজাইনকে ভাঙলেই প্রায় 10-12টা ডিজাইন আসে, ঠিক আছে? টুইলকে ভাঙলে প্রায় 15টা ডিজাইন আসবে, আর শাটিনকে ভাঙলে 4-5টা ডিজাইন আসবে। তো যাই হোক, আমরা একটা ভেঙে ভেঙে প্রত্যেকটা ডিজাইন শিখবো।
তো এখানে কঠিন কোনো বিষয় না, কারণ হচ্ছে তোমাদের আগে যারা পূর্বপুরুষ ছিলেন তারা খুব সুন্দরভাবে শিখে গেছে, তোমরাও ইনশাল্লাহ শিখে যাবে, ভয়ের কোনো কারণ নাই। তাহলে আমাদের মেইন যে এখন আজকের বিষয়বস্তু হচ্ছে আমরা যা শিখলাম, আমরা কাপড় 3 প্রকারের দেখতে পাই, উইভিং, নিটিং এবং নন ওভেন। আমরা উদাহরণ পাইলাম যে কোনগুলোকে আমরা উইভিং বলি, কোনগুলোকে নিটিং বলি, আর কোনগুলোকে আমরা নন ওভেন বা ফেল্টেড বলি। আর আজকের এই পার্টটা বইটা আমাদের তাঁতের উপর নিয়ে আলোচনা করছে, অর্থাৎ তাঁত ফেব্রিক্স, ওভেন ফেব্রিক্স যেখানে আমরা ইউজ করি টানা আর পরেন, সেই ফেব্রিক্স সম্পর্কে যত ডিজাইন আছে সবগুলো ডিজাইন আমরা যদি ভাঙি এককভাবে আমরা 3টে ডিজাইন পাই, সেটা আছে প্লেন, টুইল আর শাটিং। এখন প্লেনের মধ্যে কোনগুলো পরে, টুইলের মধ্যে কোনগুলো পরে, শাটিংয়ের মধ্যে কোনগুলো পরে, এগুলো আমরা ডিজাইন করবো আর শিখবো। হ্যাঁ, তাহলে তোমরা কিন্তু এই যে আজকে যেটা লেকচার পড়ে তুলে নিচ্ছ, এটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট, ভাইবার জন্য বলো, কমন সেন্সের জন্য বলো, বা ভবিষ্যতে ডিজাইন করতে গেলে এই জিনিসটা খুব প্রয়োজন আছে। তা আমি সামনের যে 1 তারিখে আমাদের ক্লাস আসবে, আমি এই যে শুরু কিন্তু আজকেই করলাম, আগামীকাল এর একটু হালকা আলোচনা করে আমরা সরাসরি প্লেন ডিজাইনে চলে যাব। ঠিক আছে? তো আল্লাহ হাফেজ। আমার একটু দর্শকদেরকে বলি যারা আমাকে দেখলো এতক্ষণ থেকে, প্রিয় শিক্ষার্থী যারা তোমরা ক্লাস করলা অনলাইনে, তো আজকে আমরা চেষ্টা করছি মানে ফেব্রিক্স সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য। আমরা নেক্সটে পরবর্তী যে লেকচার আমাদের শিডিউলে আছে সেটা আমরা শেষ করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।